অন্তত একদিনের জন্য আমরা বার্সেলোনা ফ্যানরা বলতে পারি যে আমরা আজকে লা লিগা টেবিলের টপে আছি। সে কালকে রিয়াল মাদ্রিদ জিতুক বা হারুক সেটা যায় আসে না, কিন্তু ভাই আজ থেকে কাল রাত অবধি আমরা বার্সেলোনা ফ্যানরা বলতে পারবো যে বার্সেলোনা লিগ টেবিলের টপে আছে। ও ভাই কি ম্যাচ ছিল আজকে, রীতিমতো দেপোর্তিভো আলাভেসের বিরুদ্ধে কি রোলার কোস্টার রাইড ম্যাচটা। সেই পুরো ম্যাচটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। রাফিনা, লামিন ইয়ামাল, অলমো, জেরার্ড মার্টিন, মার্ক বার্নাল, পেদ্রি আসলো, কুন্ডে, সবাইকে নিয়ে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভাই প্রথমে তো আমি রাফিনাকে নিয়ে আলোচনা করতে চাই। ভাই আমাদের ক্যাপ্টেন ইজ ব্যাক, ফাইনালি আওয়ার ক্যাপ্টেন ইজ ব্যাক। আমরা বুক ঠুকে বলতে পারবো যে আমাদের ক্যাপ্টেন আজকে ফিরেছে। ভাই কি ইন্টেন্সিটি ম্যাচের, কি পারফরমেন্স, দুটো অ্যাসিস্ট। ও ভাই রাফিনা ইজ রাফিনা। ভাই আমাদের বার্সেলোনা টিমে কারেন্টলি রাফিনাকে চেঞ্জ করার মতো প্লেয়ার নেই। ভাই পুরো ম্যাচে কি ইন্টেন্সিটি দিয়ে খেললো প্লেয়ারটা। ভাই 100% আজকে রাফিনা ম্যান অফ দ্য ম্যাচ ডিজার্ভ করে। লা লিগার শেষে যখন ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডে ডিসপ্লে হচ্ছিল রাফিনার নাম, সেটা 100% জাস্টিফাই করে রাফিনা যে কেন সে আজকে ম্যান অফ দ্য ম্যাচ। কি ইন্টেন্সিটি, কি লেভেলের পারফরমেন্স, কি লেভেলের প্রেসিং। ভাই হয়তো 2-4টে বল ভুল পাসিং হয়েছে বা অনেকদিন পরে ইঞ্জুরি থেকে ফিরছে বলে কয়েকটা বল ড্রিবিল পাস করতে পারেনি, কিন্তু ভাই পুরো ওভারঅল ম্যাচ দেখতে গেলে ভাই হোয়াট আ গেম বাই রাফিনা। ভাই রীতিমতো ম্যাচটাকে পুরো শিদ্দত সে খেলেছে রাফিনা। চাইলে আজকে দুটো অ্যাসিস্ট হতে পারতো, কিন্তু একটা অ্যাসিস্ট হলো রাফিনার। রাফিনা যখন উঠে যাচ্ছিল না, পুরো আমাদের ক্যাম্প নু, যে নতুন ক্যাম্প নু স্টেডিয়ামের প্রত্যেকটা অডিয়েন্স দাঁড়িয়ে ক্ল্যাপিং করছিল, আর সেই ক্ল্যাপিংটা 100% রাফিনা ডিজার্ভ করে। ভাই শেষ গত কয়েক বছরে যখন চেলসিকে রিজেক্ট করে রাফিনা বার্সেলোনায় আসে, তখন চেলসি ফ্যানরা বলছিল উই হ্যাভ ডজ দ্য বুলেট, মানে রীতিমতো রাফিনাকে ট্রোল করা হচ্ছিল। আর প্রথম সিজনে রাফিনা যা খেলেছে, আমরা বার্সা ফ্যানরাও রাফিনাকে ছাড়িনি ভাই, যে ওর ফেক পাসপোর্টওয়ালা ব্রাজিলিয়ান, সে যাই হোক, যা থেকে শুরু করে ট্রোল করা সব কিছুতে ভাবেই রাফিনাকে ট্রোল করা হয়েছে। কিন্তু তুমি শেষ 3 বছরে বা শেষ 2 বছরে রাফিনার থেকে বেস্ট প্লেয়ার বার্সায় দেখাও। সে পেদ্রিকে আমরা ভালোবাসি অবশ্যই, হ্যাঁ পেদ্রি বেস্ট প্লেয়ার বার্সেলোনায়, কিন্তু ইন্টেন্সিটি ওয়াইজ তোমার যে প্যাশন হিসাবে রাফিনার থেকে বেস্ট প্লেয়ার নেই। ভাই আমি তো মনে করি না বার্সেলোনায় রাফিনার থেকে বেস্ট প্লেয়ার আছে। আর আমি তো শুধু চাইবো রাফিনা যেন পুরোপুরিভাবে এবার ইনজুরি মুক্ত থাকুক। ভাই রাফিনার মতো প্লেয়ারকে আমাদের অবশ্যই 100% দরকার। রাফিনার কথা তো হলো ভাই, এবার কথা বলি আমাদের দ্য অ্যাকচুয়াল ওয়াল, জোয়ান গার্সিয়া। আমরা বার্সেলোনা ফ্যানরা, আমি আগেও বলেছি এখনও বলছি, লিটারালি আমরা বার্সেলোনা ফ্যানরা স্প্যানিওলের কাছ থেকে রবারি করেছি জোয়ান গার্সিয়াকে নিয়ে। ওই রকম একটা বড় লেভেলের গোলকিপার, ওরকম একটা উঁচু মানের গোলকিপার, 1v1 থেকে শুরু করে ওইটা কী সেভ ছিল ভাই, লিটারালি ওটা কী সেভ ছিল। সেভ অফ দ্য ইয়ারের কন্টেন্ডারে যদি কোনো অ্যাওয়ার্ড থাকে সেভ অফ দ্য ইয়ারে, সেইটাও জোয়ান গার্সিয়ার ওই সেভটা আসবে ভাই। লিটারালি হোয়াট আ সেভ বাই জোয়ান গার্সিয়া। শুধু ওই একটা সেভ না, যেটা অফসাইড হলো শেষ মুহূর্তে 84 মিনিটে, যে 84 মিনিটে যে ওটা অফসাইড হলো, অফসাইড হওয়ার আগে 1v1-এ যেটা সেভ করলো জোয়ান গার্সিয়া। পুরো ম্যাচে এগিয়ে এসে যে ক্লিয়ারেন্স থেকে শুরু করে বল কন্ট্রোল, একটা পাস, যে পাসটা মিস করলো রাফিনা 1v1-এ, যেটা গোল হওয়ার উচিত ছিল, সেইটাও মিস করলো রাফিনা। যাই হোক, কিন্তু জোয়ান গার্সিয়া ভাই ওভারঅল গেম প্লে অত্যাধিক ভালো। আর আমি তো বললো ভাই তোমরা মিলিয়ে নাও, এই সিজনে বার্সেলোনা কোনো একটা বড় ম্যাচ বা ট্রফি যদি আমরা জিতি, তাহলে জোয়ান গার্সিয়ার ভূমিকা অত্যাধিক থাকবে এবং জোয়ান গার্সিয়া একটা ভালো গেম প্লে দেবেই আমাদের বার্সা ফ্যানদের, এটা আমি আশা করি, এবং এটা 100% হবেই হবে। এবার আসি ভাই ম্যাচের আনঅফিসিয়াল এমভিপি লামিন ইয়ামালকে নিয়ে। অনেক ট্রোল সহ্য করতে হয় লামিন ইয়ামালকে, অনেক ক্রিটিসিজম সহ্য করতে হয় লামিন ইয়ামালকে। লামিন ইয়ামালের এগেনস্টে যেরকম পিয়ার হয়, লামিন ইয়ামালের হয়েও সেরকম পিয়ার হয়, সে দুটো ব্যালেন্স হয়ে যায়। কিন্তু ভাই লামিন ইয়ামাল এজ অনুযায়ী যে লেভেলের ট্রোল সহ্য করে, সেই লেভেলের ট্রোলটা লামিন ইয়ামালের আদৌ সহ্য করা উচিত না। আজকের গেম প্লেটা দেখলে সেটা সাধারণভাবে বোঝাই যায়। একটা গোল, একটা অ্যাসিস্ট, চাইলে আরেকটা গোল করতে পারতো এবং আরেকটা অ্যাসিস্টও হতে পারতো যদি লেভানডস্কি ভুল টাচটা না নিত। পুরো গেম প্লেতে, পুরো গেমের মধ্যে মোস্ট ড্রিবিল উইন, মোস্ট ডুয়েল উইন, পুরো ম্যাচটার মধ্যে ডমিনেশন। একটা শট বারে লাগলো, যেটা গোল হলো না বলছিলাম আর কি, সেইটাও মানে পুরোপুরি লামিন ইয়ামাল আজকে দেখিয়ে দিয়েছে যে লামিন ইয়ামাল কি। হয়তো সবাই বলবে ভাই এটা তো দেপোর্তিভো আলাভেসই ছিল, কি এমন বড় ব্যাপার, কিন্তু ভাই দেপোর্তিভো আলাভেস বলে না, লামিন ইয়ামাল কি লেভেলের প্লেয়ার, কি লেভেলের ওর এবিলিটি আছে। হ্যাঁ হয়তো কয়েকটা ম্যাচ ডাউন যেতেই পারে, পৃথিবীর প্রতিটা প্লেয়ারের ম্যাচ ডাউন যেতে পারে, সেটা বড় কথা না। সে হোক রোনাল্ডো, সে হোক মেসি, সে হোক নেইমার, সে হোক জিদান, সেটা বড় ব্যাপার না। কিন্তু ভাই ডাউনফল থেকে ওঠার নামই প্লেয়ার। লামিন ইয়ামাল আজকে যে ম্যাচটা দেখালো, হ্যাঁ অবশ্যই এমভিপি হয়নি, আর এমভিপি রাফিনা 100% ডিজার্ভ করে, কিন্তু ভাই লামিন ইয়ামাল আজকে যে পারফরমেন্সটা দেখালো সেটা এমভিপির থেকে কম কিছু না। লামিন ইয়ামালের যে ইঞ্জুরিটা নিয়েও একটা স্পেকুলেশন চলছে যে পিউবিক এরিয়াতে ইঞ্জুরি আছে, সার্জারি লাগবে। জানি না সার্জারি হবে কি হবে না, বাট
লামিন ইয়ামাল যেন পুরোপুরি ফিট থাকে, ওকে যেন ওভার এস্টিমেটভাবে কিছু না করানো হয়। ওভার এস্টিমেটই যখন কোনো প্লেয়ারকে ওভার এস্টিমেটভাবে কিছু করাতে হয় তখন ইঞ্জুরির চান্স অনেকটা বেড়ে যায়। এবং সার্জারি, আমার মনে হয় যদি সার্জারি করানোর দরকার পড়ে লামিন ইয়ামালকে সার্জারি করে নেওয়া উচিত, কারণ সামনে ওয়ার্ল্ড কাপ আসছে। আর ওয়ার্ল্ড কাপকে নিয়ে কোনোভাবে আঁটোসাঁটোভাবে ছাড় দিলে হবে না যে ওয়ার্ল্ড কাপ আসছে ক্লাব আগে না। অবশ্যই ভাই, ক্লাব আগে না, তোমার দেশ আগে, দেশটার জন্য তোমাকে আগে ভাবতে হবে। যদি সার্জারি লাগে লামিনকে সার্জারি করানো উচিত আমার মতে। ভাই লামিনের কথা তো হলো, ভাই ড্যানি অলমো শেষ 3-4টে ম্যাচে যে লেভেলের ট্রোল হয়েছে, যে লেভেলের ক্রিটিসিজম পেয়েছে, আমরা বার্সা ফ্যানরা করেছি ভাই, হ্যাঁ আমিও তাদের মধ্যে একজন, কারণ তুমি খারাপ খেললে তোমাকে ক্রিটিসিজম সহ্য করতেই হবে, সে তুমি যেই হও। আর ক্রিটিসিজম থেকে এগিয়ে যাওয়ার নামই প্লেয়ার ভাই, সেটা সেটা সব প্লেয়ারের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু ভাই ড্যানি অলমো আজকে যে গেম প্লে ডিসপ্লেটা করেছে ভাই সত্যি অসাধারণ। 2টো গোল করলো, হ্যাঁ ড্যানি অলমো কিছু টাইম ফার্স্ট টাচ খারাপ হয়, সত্যি খারাপ হয়, সেটা ব্যাপার না, চান্সও মিস করে ড্যানি অলমো, কিন্তু আজকে ভাই 2টো গোল, মোস্ট চান্স ক্রিয়েটেড প্লেয়ারও ড্যানি অলমো, 1v1 বল প্রসেস করা থেকে শুরু করে সঠিক পাস দেওয়া। আজকে ড্যানি অলমোর মিস্টেক ভাই নেই, নগণ্য। ড্যানি অলমো সত্যি আজকে খুবই খুবই অসাধারণ খেলেছে ড্যানি অলমো। আর ভাই যখন রাফিনা উঠে যাচ্ছিল, পেদ্রি যখন আসছিল, ভাই তুমি মেসির পরে, আমি এক্সাজারেট করছি না ভাই, তোমরা বলো মেসির পরে কোন প্লেয়ার বার্সাতে এত ভালোবাসা পেয়েছে, এত অডিয়েন্সদের কাছ থেকে ভালোবাসা পেয়েছে ভাই। লিটারালি যখন পেদ্রি আসছে, হ্যাঁ অবশ্যই রাফিনা উঠে যাওয়ার জন্য লোক রাউন্ড অফ অ্যাপ্লজ দিচ্ছিল, কিন্তু যখন পেদ্রি মাঠে এন্টার করলো, আর্মব্যান্ডটা যখন পড়িয়ে পেদ্রি যখন মাঠে এন্টার করলো, ভাই তুমি এমবিয়েন্সটা দেখেছিলে একবার? কানে যারা হেডফোন পরে শুনেছে তারা খেয়াল করেছে ভাই, এমবিয়েন্সটা ছিল যে অডিয়েন্সদের ক্যাম্প নুতে, ভাই সিরিয়াসলি ভাই গুজবাম্পস গুজবাম্পস গুজবাম্পস। ভাই এবার কথা বলি জেরার্ড মালদিনি, জেরার্ড মার্টিন, দ্য লর্ড জেরার্ড মার্টিন। ভাই আমি তো বলি পাউ কুবার্সি আর মালদিনির ডিফেন্সিভ ডুয়োটাকে পার্মানেন্ট করে দেওয়া উচিত হান্সি ফ্লিকের। ক্রিশ্চিয়ানসনও আজকে তোমার সাবস্টিটিউট হয়ে কিছুটা টাইম এসেছিল, কিন্তু ভাই জেরার্ড মার্টিন আর পাউ কুবার্সি সিরিয়াসলি পোটেনশিয়াল রাখে। হয়তো ট্রোল করে আমরা বলি জেরার্ড লর্ড, জেরার্ড মালদিনি, কিন্তু ভাই হাইলাইন বাদ দিলে, আর আমি ধরেই নিয়েছি ফ্লিক হাইলাইন ছাড়বে না, ফ্লিক হাইলাইনের স্টাবিলিটি রাখবে, ফ্লিক হাইলাইনেই খেলবে। এটাতে আমাদের বার্সা ফ্যানদের খারাপ লাগুক আর ভালো লাগুক, এরা হাইলাইন ধরে রাখতেই হবে আমাদের। কিন্তু ভাই হাইলাইন বাদ দিলে আজকে জেরার্ড মার্টিন যে ট্যাকেলটা করেছিল প্লেয়ারটাকে, যে ট্যাকেলটা রীতিমতো যে ট্যাকেলটা করলো, ওয়াও ভাই অসাধারণ ট্যাকেল, অসাধারণ ট্যাকেল, অসাধারণ ট্যাকেল ওই ট্যাকেলটা। জেরার্ড মার্টিন আর পাউ কুবার্সি যে লেভেলে খেলছে, আমার তো মনে হচ্ছে অ্যাটলেটিকো দি মাদ্রিদের ম্যাচেও জেরার্ড মার্টিন আর পাউ কুবার্সি অ্যাজ এ সিবি স্টার্ট করবে। মার্ক বার্নাল আজকে কিছুটা সময় খেললো, মানে হাফ টাইম অবধি খেললো। মার্ক বার্নালকে তুলে নিয়ে কুন্ডেকে আনলো, আর এরিক গার্সিয়াকে তুলে নিয়ে র্যাশফোর্ডকে আনলো। ভাই কুন্ডেরও একটা জিনিস বলতে চাই ভাই, আগে কুন্ডেকে এত ক্রিটিসিজম দেওয়া হলো, কুন্ডে কিন্তু ভাই যেই বেঞ্চে বসালো, বেঞ্চ থেকে কামব্যাক করা হলো, কুন্ডের পারফরমেন্সও আজকে ঠিকঠাকই ছিল। হ্যাঁ কুন্ডে ওভারল্যাপিং করছিল, যাই করছিল, কুন্ডের পারফরমেন্স আজকে ঠিকঠাক ছিল। তা মার্ক বার্নাল 45 মিনিটস খেললো, 45 মিনিটসে মার্ক বার্নালের গেম প্লেটা আজকে অতটাও ভালো ছিল না, অনেক মিস্টেক করছিল। কারণ প্রথমত এসিএল ইঞ্জুরি থেকে রিকভারি করা ভাই যাতা ব্যাপার না, এসিএল থেকে রিকভারির পরে মার্ক বার্নাল খেললো, কিছুটা পাস ভুল ছিল, তাই হান্সি ফ্লিক আর রিস্ক নেয়নি, 45 মিনিটস অবধি খেলে। এরকমভাবে কম টাইম দিতে দিতে এই প্লেয়ারগুলো আস্তে আস্তে গেম প্লে ভালো খেলবে। আর মার্ক বার্নালের পোটেনশিয়ালও অনেকটা। কাসাটাও আজকে ঠিকঠাক গেম প্লে খেলেছে, কাসাটারও কোনো সেরকম ভুল নেই। মানে বার্সেলোনার ভুল বলতে ডিফেন্স লাইনের হাই লাইন, তাছাড়া বার্সেলোনাকে ডিসপোজেস করা যায় না। হাই লাইন বাদ দিলে আমি তো জানি না ফ্লিক কেন এখনও হাই লাইন খেলাচ্ছে, হাই লাইনটাকে বাদ দিচ্ছে না। হাই লাইনটা বাদ দিলে আমার মতে বার্সেলোনাকে মানে অত সহজে বিট করা যাবে না, কারণ ব্যাকলাইনে জোয়ান গার্সিয়া যে লেভেলের ফর্মে আছে, পাউ কুবার্সি, জেরার্ড মার্টিনও যে লেভেলে ভালো খেলছে, হাই লাইন ছাড়া বার্সেলোনাকে ডিসপোজেস করা কঠিন ব্যাপার। ওভারঅল বার্সেলোনা একটা ভালো পারফরমেন্স, ভালো ম্যাচ হলো। শেষের দিকে কিছুটা নার্ভি মুভমেন্ট ছিল 80 থেকে 90 মিনিট অবধি, কিন্তু লাস্ট মোমেন্টে লামিন ইয়ামালের পাশে ড্যানি অলমোর একটা গোল দিয়ে পুরো গেমটাকে কিল করে দিল। গেমটাকে আগেই কিল করা উচিত ছিল। লেভানডস্কি একটা হেডিংয়ে চান্স পেয়েছিল, যেটা গোলকিপার ওদের অসাধারণ একটা সেভ দিল। সেহেতু একটা সাধারণভাবে বার্সেলোনার ভালো উইন, ভালো ভিক্টরি। 1 মিনিটের মাথায় মার্ক কাসারোর দোষে একটা গোল খেয়ে গেছিলো, কাসারো বলটাকে প্রপারলি ক্লিয়ার করতে পারেনি, কিন্তু তারপরে বার্সেলোনা যে মেন্টালিটি দেখালো, যেভাবে কামব্যাক করলো, সত্যি অসাধারণ। নেক্সট ম্যাচ আমাদের অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে, একটা বড় চ্যালেঞ্জ, বড় পরীক্ষা। অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু অলরেডি রিয়াল মাদ্রিদকে 5-0 বিট করে আসছে। মানে বার্সেলোনা যে ট্রিপল জায়ান্টদের মধ্যে খেলা হয়, অলরেডি কিন্তু রিয়াল মাদ্রিদকে 5-0 বিট করে আসছে। সেক্ষেত্রে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে হান্সি ফ্লিকের বার্সেলোনাকে। আর সেই ম্যাচে পেদ্রিও স্টার্ট করবে, রাফিনাও স্টার্ট করবে, আই থিঙ্ক র্যাশফোর্ড অ্যাজ আ নাম্বার 9 স্টার্ট করবে, বা রাফিনাকে অ্যাজ আ অ্যাটাকিং মিডফিল্ডার দিয়ে র্যাশফোর্ডকে অ্যাজ আ লেফট উইং দিয়ে স্টার্ট করবে। র্যাশফোর্ডকে স্টার্ট নাও করাতে পারে, কারণ অলমো আজকে সত্যি ভালো খেলেছে। দেখা যাক, আমি তো আশাবাদী আছি ভাই পরের ম্যাচটা একটা ভালো ম্যাচ হবে, অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে একটা কঠিন ম্যাচ হবে। বার্সেলোনা খেলা তো হলো ভাই, আরেকটা অত্যাধিক ক্রাঞ্চি ম্যাচ হয়ে গেছে, লিডস ইউনাইটেড ভার্সেস ম্যানচেস্টার সিটি। ভাই ম্যানচেস্টার সিটি প্রথমে 2টো গোল দিয়ে দিয়েছিল, লিডস সেই 2টো গোল থেকে কামব্যাক করে দিয়েছিল, কিন্তু ভাই 90+1 মিনিটে গিয়ে ফিল ফোর্ডেন ম্যানচেস্টার সিটিকে গোল দিয়ে ম্যাচটা জেতায়। ভাই সত্যি ওই ম্যাচটাও অসাধারণ ছিল। বার্সেলোনা ম্যাচের সঙ্গে ম্যাচটা ক্ল্যাশ করছিল বলে প্রপারলি ম্যাচটা হয়তো ফলো করতে পারিনি, কিন্তু ভাই
ম্যাচটা সত্যিই অসাধারণ ছিল আজকে। ফিল ফোডেন আগের সিজনে ভালোভাবে খেলতে পারেনি, তার আগের সিজনে প্লেয়ার অফ দ্য সিজন ছিল ফিল ফোডেন আবার দেখাচ্ছে কেন সে ভালো প্লেয়ার। সত্যি ফিল ফোডেন আজকে খুব ভালো খেলেছে। ম্যানচেস্টার সিটি ম্যাচটা জিতে যাওয়ার সঙ্গে সঙ্গে টেবিলে সেকেন্ডে উঠে এসছে। কালকে আর্সেনাল আর চেলসির ম্যাচ আছে, ওই ম্যাচটা যদি আর্সেনাল জিতে যায় তাহলে সিটি সেকেন্ডেই বজায় থাকবে, কিন্তু যদি চেলসি ম্যাচটা জিতে যায় তাহলে সিটি থার্ডে চলে যাবে, চেলসি সেকেন্ডে চলে যাবে। কালকের ম্যাচটাও অত্যাধিক গুরুত্বপূর্ণ, আর্সেনাল ভার্সেস চেলসি। ওই ম্যাচটার জন্য তো ভাই আমি প্রপারলি ওয়েট করে আছি, ওই ম্যাচটার রিভিউ তো অবশ্যই আসবে। এদিকে সান্ডারল্যান্ডের বর্নমাউথ খাইয়ে দিচ্ছে, সান্ডারল্যান্ডও এই সিজনে খুব ভালো খেলছে, সান্ডারল্যান্ডের পারফরমেন্সও এই সিজনে খুব ভালো দেখা যাচ্ছে। দেখা যাক অ্যাফকনে ওদের প্লেয়াররা চলে যাওয়ার পরে ওরা এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে কিনা। কারেন্টলি সান্ডারল্যান্ডও 4th পজিশনে আছে। তো এই ছিল একটা সব ম্যাচের ছোটো রিভিউ, যতটুকু ছোটোভাবে করা যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গুড বাই।